আসসালামু আলাইকুম। অল এডুকেশন জোনের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম অনন্ত স্যার। আজকে হিসাব বিজ্ঞানের এটা এসএসসি এবং এইচএসসি দুই জনের ক্ষেত্রেই ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং আমরা ভুল করে আসি, আমি লিখে দিছি যে ভুল করে আমরা থাকি, অর্থাৎ মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয়ে আমরা কি করে থাকি, ভুল করে থাকি। আমরা কি ভুল করে থাকি সেটা আজকে শুধরাইয়া দিব। এবং আমি 100% শিওর যে এই ভিডিওটা দেখার পর আপনি পরবর্তী থেকে আর কখনো ভুল করবেন না। তো আসলে মুনাফা জাতীয় আয় আর ব্যয় আমরা নরমালি কোথায় আসে জানি, রেওয়া মিলের ভিতরে। এই রেওয়া মিল যখন আমরা করতে যাই তখন আমাদের কি হয়, আমাদের রেওয়া মিলের পরে অর্থাৎ গতে অথবা খতে যেখানে হোক বলে যে মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো এই মুনাফা জাতীয় আয়টা আমরা জানি যে বিক্রয় হবে, তারপরে হচ্ছে প্রাপ্য কমিশন হবে, তারপর হচ্ছে কি মানে আরো বাট্টা প্রাপ্তি, তারপরে হচ্ছে উপভাড়া, এগুলো হচ্ছে কি আমার মুনাফা জাতীয় আয়, আমরা এটা বুঝি বিনিয়োগের সুদ। বাট এখন আসি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি, ক্রয়, বেতন, মনিহারি, তারপরে আমদানি শুল্ক, ডক চার্জ, পরিবহন, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, তাই না? হ্যাঁ, এগুলো মুনাফা জাতীয় ব্যয় হইলেও আমরা ভুল করে থাকি। কেন ভুল করে থাকি? মুনাফা জাতীয় ব্যয় দুই ভাবে বের করতে হয়, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তাহলে দেখেন, হিসাব বিজ্ঞানে মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয়ে যে ভুলের কারণে আমাদের অঙ্ক হয় না, তো আসলেই যে ভুলটার কারণে আমরা অঙ্কটা হয় না, আমরা সঠিকভাবে কইরা আসি, কিন্তু বাসায় এসে দেখি আয় অন্যটা তো অঙ্ক হবে ছিল, তাহলে কি আমাকে নাম্বার দিবে না? 100% দিবে না, বললো হলে তো দিবে কেন? তাহলে আমরা কি করব, আমরা নর্মালি যেটা জানি হিসাব বিজ্ঞান মুনাফিত আয় আর মুনাফিত ব্যয়ের মধ্যে যেগুলো হচ্ছে থাকে। মুনাফিত আয় কি? যেগুলো হচ্ছে কি ব্যবসায় নিয়মিত পরিচালনা থেকে অর্জিত আয়, মানে আপনার নিয়মিত হচ্ছে, মান্থলি হচ্ছে, নিয়মিত এবং আবর্তনশীল সুবিধা এক হিসাব কালের মধ্যে, অর্থাৎ এক বছরের কম সময়ের মধ্যে আপনি কি করতেন, সুবিধা পাচ্ছেন। নিট লাভ দিতে কি করে সহায়ক। নিট লাভ মানে কি? এর মানে হচ্ছে আমরা জানি বিশদ আয় বিবরণীতে আসে, তাই না? এরপরে এর ভিতরে কি কি আসে? মনে হয় এর ভিতরে পণ্য বিক্রয় থেকে যে কোনো অর্থ আমরা পাই সেটা আসে, সেবা প্রদান করলে আমরা যে টাকা পাই সেটা আসে, কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ, উপভাড়া এবং আসবাবপত্র বিক্রয়ে লাভ। অর্থাৎ আমার পুরাতন যে জিনিসটা ছিল, আসবাবপত্র ছিল, সেটা বিক্রি করে আমার যে মুনাফাটা হয়েছে সেটা। এবং এক কথায় যখন আমরা রেওয়া মিল করি, রেওয়া মিলের ক্রেডিট পাশে যেগুলো থাকে সেগুলো থেকে আমরা বেছে 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 আয়গুলা নিয়ে আসি, অর্থাৎ আমার সবগুলো দেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কি কি আসে আমরা একটু খেয়াল করি। ব্যবসায় পরিচালনার নিয়মিত খরচ, মানে আমার প্রায় রেগুলারই হচ্ছে, মান্থলি হচ্ছে, নিয়মিত হয়, সুবিধা এক হিসাবকালের মধ্যে শেষ হয়, অর্থাৎ এটা মানে মুনাফা জাতীয় বললে এটা এক হিসাবকাল, অর্থাৎ এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে। নিট লাভ হ্রাস করবে। এবং এর ভিতরে কি কি আসবে একটু খেয়াল করি। পণ্য ক্রয়, বেতন ও মজুরি, অফিস ভাড়া, বিদ্যুৎ পানির বিল, বিজ্ঞাপন ব্যয়, বীমা প্রিমিয়াম, আসবাবপত্রের অবচয়, মেরামত, রক্ষণাবেক্ষণ, কুঋণ, অর্থাৎ কুঋণের একটা নাম আছে কি, অনাদায়ী পাওনা, হ্যাঁ, প্রদত্ত সুদ, অফিস খরচ, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমার কি মুনাফা জাতীয় ব্যয়। আমরা কিন্তু স্যার এগুলো সবাই জানি, তাহলে ভুলটা কোথায়? এগুলো তো জানি, ভুল তো হওয়ার কথা না, তাহলে ভুলটা কোথায় হয় আমরা একটু খেয়াল করি। দেখি, মুনাফা জাতীয় ব্যয় করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে, সেইখান থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। এট ফার্স্টে কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয়। নিট ক্রয় কি এখানে লিখে দিছি, নিট ক্রয় হচ্ছে ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় বাট্টা। যদি ক্রয় ফেরত থাকে তাহলে মাইনাস করে দিব, ক্রয় বাট্টা থাকলেও মাইনাস করে দিব, দেন আমাদের বেরোবে নিট ক্রয়। এই নিট ক্রয়টা কার সাথে যোগ করব? প্রারম্ভিক মজুত পণ্য। এখন বলে ফেলবেন স্যার এটা তো বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় শুধু এইটুকু না, বিক্রিত পণ্যের ব্যয় কি থাকে? আমদানি শুল্ক থাকে, ডক চার্জ থাকে, ডাকতার থাকে, হ্যাঁ, ক্রয় পরিবহন থাকে, আরো অনেক কিছুই থাকে। তাহলে এখানে কিন্তু এত কিছু আনতাছি না, এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় না, বাট সিমিলার। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কি করব? নিট ক্রয়টা যোগ করব। যোগ করার পরে সমাপনী মজুত পণ্য যেটা থাকবে, অর্থাৎ যেহেতু রেওয়া মিল থেকে আসতেছি, যেটার ভিতরে কি থাকবে 31/12/2000 সামথিং বা 3000 সামথিং যাই থাকুক না কেন,
তাহলে প্রারম্ভিক হচ্ছে 1 তারিখ, সমাপনী হচ্ছে 31 তারিখ। 1 তারিখ এটা নিট ক্রয়ের সাথে যোগ, 31 তারিখ এটা মজুদ পণ্য কি করব, বিয়োগ করব। যেটা বের হবে ওইটার সাথে আমরা কি করব, ওই যে বাদবাকি যে হিসাবগুলো বললাম না, যে কি বেতন, মণিহারি, অবচয়, তারপরে বিক্রয়জনিত ক্ষতি, তারপরে অনাদায়ী দানা বা পাওনা, এই যে বিষয়গুলো, বিজ্ঞাপন, সুনামের অবলোপন, এইগুলা আমরা কি করবো এরপরে, এইগুলার এই দুইটা করার পরে আমরা কি করবো, বসাবো। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে স্যার আমি বুঝবো কেমনে যে পরীক্ষায় যে এটা হবে নাকি যে আগের যে এটা ছিল কি বলে, এটা ছিল এইটা হবে নাকি হচ্ছে এটা হবে। ওইটা তো হবেই, তবে এইটাও অ্যাড হবে কখন, উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতে হয়। অর্থাৎ যদি এটা কি হয়, একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, তাহলে অবভিয়াসলি আমাকে এটা করতেই হবে, না করলে নাম্বার পাওয়া যাবে না, 4 নাম্বার আমরা হারাই ফেলাবো। আর সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। সেবামূলক প্রতিষ্ঠান কোনটা, যেমন হচ্ছে আইনজীবী, কনসালটেন্সি, তারপরে হচ্ছে কি কি বলে, সে একজন উকিল, আইনজীবী, এক কথা এগুলোই থাকে। হ্যাঁ, তার এক কথায় ক্রয় আর বিক্রয়ের ভিতরে উল্লেখ হয়ে থাকে না, থাকে কি সেবা, সেবা আয়, এগুলো থাকে। হ্যাঁ, অনুপার্জিত সেবা এগুলো থাকে। তাহলে এটা কিভাবে বুঝবো, এটা করতে হবে। বোঝার রাস্তা হচ্ছে আমাকে কি করবে, হিসাবের তথ্যে প্রারম্ভিক ও সমাপনী মজুদের তথ্য দেওয়া থাকলে আমি এটা করবই। আর্থিক বিবরণী বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হলে এটা তো মাস্ট বি লাগবে, আর মোট মুনাফা করতে এটা লাগবে। এটা চ্যাপ্টারটা টোটালি আলাদা। আমি মানে বলতেছি রেওয়ামিল থেকে যখন আমাদের করতে বলে তখন খেয়াল করতে হবে যে প্রতিষ্ঠানটা কিসের। প্রতিষ্ঠানটা যদি কি হয়, উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী হয়, তাহলে 100% আপনারা এই ফর্মুলা প্রয়োগ করে অ্যান্সার করে আসবেন, আপনারা 4 নাম্বার পাবেন। বাট কোনোভাবে যদি মিসিং হয়ে যায়, এটা দিলেন না, ক্রয় দিলেন, বাদ বাকি সবই দিলেন, লাভ হইল না। সো আমি মনে করি এটা আপনারা নিজেরা অবশ্যই মানে প্র্যাকটিস করবেন। আজকে এখনই গাইড খুলে দেখা শুরু করবেন। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো অধ্যায়ের, হিসাব বিজ্ঞানের কোনো একটা অধ্যায়ের যদি প্রবলেম থাকে, আমি হিসাব বিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, সো আমার জন্য এটা হচ্ছে পানিভাত। যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি ইজিলি ভাবে কিভাবে আপনাদেরকে বোঝানো যায় সেভাবে ভিডিও করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। সেজন্য অবশ্যই পাশে থাকতে হবে, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, আর লাইক কমেন্ট করতে হবে, এই কারণে যে কমেন্ট করলে আমি আপনাদের বুঝতে পারবো, আর লাইক করলে বুঝবো যে আপনারা ক্লাসটা ভালোবাসতেছেন। হ্যাঁ, আমি আরো উৎসাহী হব। আর আরেকটা বিষয় হচ্ছে, নিজে শুধু পড়লে হবে না, বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে ওদেরকে পড়ার সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।